জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে জানবো, যেটা আসলে জুলাই আপরাইজিং বলো বা জুলাই মুভমেন্ট নামেও পরিচিত। এই জুলাই আপরাইজিং বা জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে এইবার তোমাদের অ্যাডমিশন জার্নিতে সব ভার্সিটিতে লিস্ট একটা প্রশ্ন এখান থেকে অবশ্যই থাকবে, এবং সেই একটা প্রশ্নের একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা খুব ইজিলি দিতে আজকের ক্লাসটা তোমাকে মনোযোগ দিয়ে করতে হবে। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করলে তোমরা এখান থেকে প্রশ্ন আসলে খুব ইজিলি সেটা সর্ট আউট করে ফেলতে পারবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, পতন। পতন বলতে হচ্ছে তৎকালীন যে সরকার ব্যবস্থা ছিল সেই সরকার ব্যবস্থার পতনের কথা বলা হয়েছে। এই সরকার ব্যবস্থার পতন ঘটেছিল 5ই আগস্ট 2024 সালে। 5ই আগস্ট ডেটটা মনে রাখবো, যেটা কিন্তু আবার 34শে জুলাই নামে অধিক পরিচিত। ঠিক আছে, এরপর দেখো তৎকালীন সরকার ব্যবস্থা কার ছিল, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। তো এখানে বাংলা ডেটটা আসলে মনে রাখার অতটা প্রয়োজন নেই, তোমরা জাস্ট ইংরেজি ডেটটা মনে রাখলে এনাফ। এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্বাধীনতাটা হয়েছিল, যে স্বাধীনতাটা আমরা পেয়েছিলাম, এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করা হয়েছে। ঠিক আছে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে। এরপরে দেখো সরকার গঠন। এখন একটা সরকারের পতন ঘটে গেছে, তখন দেশে যে অস্থিতিশীলতা বিরাজ করতেছিল সেই অবস্থাটাকে মানে সুষ্ঠু এবং সুন্দর করতে যে সরকার তৈরি করা হয়েছিল সেটাকে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকারটাই ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার ছিল এটি। এটা গঠন করা হয়েছিল কিন্তু 8ই আগস্ট 2024 সাল। 8ই আগস্ট 2024 সাল ডেটটা মনে রাখবা। ঠিক আছে, এটা কিন্তু প্রথম, এই যে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার। এরপর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো জেনে রাখবো, ওনার সম্পর্কে কিন্তু এবার প্রশ্ন আসার চান্সেস অনেক বেশি। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল হচ্ছে 23 জন। কতজন ছেলে, কতজন পুরুষ, কতজন নারী ছিল এটা তোমাদের না জানলেও চলবে, বাট মোট উপদেষ্টা মনে রাখবে এটা 23 জন ছিল। এই যে বর্তমান রাষ্ট্রের, অর্থাৎ আমাদের রাষ্ট্রের বর্তমান যিনি প্রধান বা রাষ্ট্রপতি কে ছিলেন, কে বলতো, মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট। এরপরে দেখো উপদেষ্টার পদমর্যাদায় বিশেষ দূত হিসেবে বর্তমানে কাজ করছেন লুৎফে সিদ্দিকী। লুৎফে সিদ্দিকী ইনি কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কাজ করছেন। অপরদিকে ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান কিন্তু রোহিঙ্গা সমস্যা, অর্থাৎ বাংলাদেশে যে রোহিঙ্গা পুনর্বাসন যে ইস্যুটা রয়েছে এই ইস্যু নিয়ে কাজ করছে ডক্টর খলিলুর রহমান। ওকে, এরপরে দেখো এই যে জুলাই আপরাইজিং বা জুলাই গণ অভ্যুত্থানের সময় যে স্পেশাল কিছু ডেট ছিল, যে ডেট গুলোতে কোনো না কোনো ইভেন্ট হয়েছিল, সেই ডেট গুলো আমরা একটু দেখবো। এখানে সব ডেট গুলো আমি তোমাদেরকে দিয়েছি, বাট সবগুলো আসলে তোমাদের মনে রাখার প্রয়োজন পড়বে না। যেগুলো মানে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো, সেগুলো আমি তোমাদেরকে এখানে থেকে দাগিয়ে দিব, এগুলো পড়লে যথেষ্ট। ওকে, তো দেখো প্রথম কি বলছে, গণপদযাত্রা। গণপদযাত্রা হয়েছিল কিন্তু 14ই জুলাই। ঠিক আছে, 14ই জুলাই, এটা তোমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে বাংলা ব্লকেড, এটা ডাবল স্টার দিয়ে রাখো। বাংলা ব্লকেড হয়েছিল কিন্তু 7 থেকে 12ই জুলাই। এরপরে দেখো কমপ্লিট শাটডাউন, অর্থাৎ সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল 18 থেকে 22 জুলাই, সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে ডিজিটাল ক্র্যাকডাউন, এটা পুরো ট্রিপল স্টার দিয়ে রাখো। এখান থেকে যদি বলা হয় যে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এটা, ডিজিটাল ক্র্যাকডাউন। এখন ডিজিটাল ক্র্যাকডাউন জিনিসটা কি জানো? দেখো আমরা এই যে জেন জি, আমরা কিন্তু সব থেকে বেশি কানেক্টেড কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের এই কানেক্টিভিটিটাকে নষ্ট করে দেওয়ার জন্য তৎকালীন সরকার ব্যবস্থা থেকে টোটালি ইন্টারনেট সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটাকে ডিজিটাল ক্র্যাকডাউন বলা হয়েছে। এই ডিজিটাল ক্র্যাকডাউন হয়েছিল কিন্তু 18ই জুলাই। 18ই জুলাই। এরপর বলছে মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিস হয়েছিল 31শে জুলাই। এরপরে বলছে রিমেম্বারিং আওয়ার হিরোস, এটা ছিল 1লা আগস্ট। হচ্ছে গ্রহযাত্রা 2রা আগস্ট। অসহযোগ আন্দোলন, এটা মনে রাখবো, অসহযোগ আন্দোলন হয়েছিল কিন্তু 3রা আগস্ট। ঠিক আছে, 3রা আগস্ট। এরপরে এটাও 3 স্টার দিয়ে রাখো, লং মার্চ টু ঢাকা বা ঢাকার উদ্দেশ্যে যে আমাদের যে সম্মিলিত যে যাত্রা, এটা হয়েছিল কিন্তু 36 জুলাই, যেটা হচ্ছে আসলে ক্যালেন্ডারের কোনো ডেট না, এটা হচ্ছে আমাদের মনে রাখার জন্য 36 জুলাই, বা আমরা এই ডেটটাতে আসলে এই দিনটাকে বেশি চিনে থাকি, যেটা আসলে ক্যালেন্ডারের ডেট হিসেবে ছিল 5ই আগস্ট। তারপরে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে রেজিস্ট্যান্স উইক ছিল হচ্ছে 13ই আগস্ট। শহীদি মার্চ ছিল 5ই সেপ্টেম্বর। আমি এখানে যে এই যে লাইট ব্লু কালার দিয়ে যেগুলো লিখেছি, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই 5টা ডেট অবশ্যই মনে রাখার চেষ্টা করুন, বা মনে রাখতে হবে, চেষ্টা করুন, এটা তোমাকে মনে রাখতে হবে। এরপরে দেখো এই সম্প্রতি যে জুলাই জাতীয় সনদ যে প্রকাশিত হয়েছে, সেটা সম্পর্কে আমরা একটু ডিটেলস জেনে নিই। দেখো স্বাক্ষরের বিষয়টা আমরা জানি প্রথমে।
স্বাক্ষরে এই যে জুলাই সনদ, এখানে 25টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, যে স্বাক্ষরটা হয়েছিল হচ্ছে 17ই অক্টোবর 2025 সালে। 17ই অক্টোবর 2025 সালে এটা হয়েছে কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঠিক আছে এখানে। এরপরে দেখো 2 নাম্বারটা, এই যে জুলাই সনদ, এই জুলাই সনদটা পাঠ করেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, ঠিক আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এটা পাঠ করেন। সেটা পাঠ করেন কবে? সেটা হচ্ছে 5ই আগস্ট 2025 সালে, সেম প্লেস, ঠিক আছে, সেম প্লেসে যেখানে স্বাক্ষরিত হয়েছে সেখানেই এটা পাঠ করা হয়েছে, মনে রাখবে, জাস্ট ডেটটা ভিন্ন। এরপর হচ্ছে সংস্কার প্রস্তাব। এই জুলাই জাতীয় সনদে আসলে কি কি সংস্কার করতে বলা হয়েছে, সেই রকম সংস্কারের বিষয় ছিল হচ্ছে 84টা, অর্থাৎ সংস্কারের বিষয় ছিল 84টা, এবং কয়টা দফায় সেটা 28টা দফা। এর মধ্যে 84টার মধ্যে যেমন একটা আমি যদি তোমাকে বলি, যে কোনো সরকার আসলে সরকার প্রধান একটানা 10 বছরের বেশি আহ মানে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। আর 2 নাম্বার যেটা হচ্ছে 28টা দফার মধ্যে একটা যদি আমি বলি, যে এই যে যারা জুলাই রিভলিউশন বা জুলাই আপরাইজিং এ যারা শহীদ হয়েছে ওনাদেরকে যেন রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় শহীদের মর্যাদা দেওয়া হয়, এটা বলা হয়েছে। ওকে, এরপরে দেখো এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা একটু প্রমিনেন্ট ছিলেন বা যাদের কথা অনেক বেশি হাইলাইটেড হয়েছে, তাদের কথা এখন আমরা একটু জানবো। Okay? তো প্রথমে আসছে আবু সাইদ। আবু সাইদ উনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ছিলেন। উনি হচ্ছে 16ই জুলাই মৃত্যুবরণ করেন বা শহীদ হন কোথায়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে। আচ্ছা, ওনার স্লোগান বা উনি যে কথাটার জন্য বেশি পরিচিত বা ওনার কথা যেটা ছিল সেটা কি? বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, ঠিক আছে। উনি কিন্তু বুক পেতে দিয়েছিলেন এবং অনেকে গুলি করা হয়েছিল এবং উনি মৃত্যুবরণ করেছিলেন, ঠিক আছে। এরপর দেখো 2 নাম্বারটা কি? 2 নাম্বার ব্যক্তি যিনি ছিলেন তিনি হচ্ছে ওয়াসিম আকবর। ওয়াসিম আকবর ইনি কিন্তু চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। চট্টগ্রামে উনি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ। উনি কিন্তু একই দিনে অর্থাৎ 16ই জুলাই উনিও শহীদ হন। ওনার কথা কি ছিল? ওনার উক্তি ছিল চলে আসুন 16 শহর। 16 শহর কিন্তু চট্টগ্রামের একটা এলাকার নাম বা একটা শহরের নাম, ঠিক আছে। এরপরে দেখো মাহফুজুর রহমান মুগ্ধ, এটা কিন্তু বিউপির জন্য, বিশেষ করে বিউপির জন্য অনেক ইম্পর্টেন্ট। মাহফুজুর রহমান মুগ্ধ ইনি কিন্তু বিউপির স্টুডেন্ট ছিলেন এবং ইনি আসলে মৃত্যুবরণ করেন 18ই জুলাইতে উত্তরাতে, ঠিক আছে, উত্তরাতে মৃত্যুবরণ করেন। উনি কি জন্য বিখ্যাত হয়েছিল জানো? তোমরা হয়তো অনেকেই জানো যে উনি আসলে পানি বিলাচ্ছিল, যারা আন্দোলন করতেছিল আন্দোলনকারীদেরকে পানি বিলাচ্ছিল, এবং উনি চিল্লাই চিল্লাই মানুষকে বলতেছিল পানি লাগবে পানি। উনি হাতে করে পানির বোতল ছিল, বিস্কিট ছিল, এবং চিল্লায় বলতেছিল যে পানি লাগবে পানি। ওনার এই যে ছোট্ট একটা ক্লিপে ওনার এই কথাটুকুর কারণে কিন্তু মানুষ আসলে অনেক বেশি আবেগতাড়িত হয়ে যায় ওনার মৃত্যুতে, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে। এরপরে দেখো বলছে রিয়া গোপ। রিয়া গোপ ইনি কিন্তু বাংলাদেশের প্রথম নারী শহীদ ছিলেন এই জুলাই গণ অভ্যুত্থানে, ঠিক আছে। প্রথম নারী শহীদ ছিলেন, উনি শহীদ হন 19 জুলাই উত্তরাতেই, ঠিক আছে। এরপরে মোহাম্মদ সিয়াম, উনি কিন্তু বাচ্চা, ঠিক আছে, উনি বাচ্চা, উনি শিশুদের মধ্যে প্রথম শহীদ হন মোহাম্মদ সিয়াম 17ই জুলাই, ঠিক আছে। এরপরে দেখো গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট শব্দ বলি, যে এখানে নতুন নতুন কিছু শব্দ বা টার্মের সাথে আমরা পরিচিত হয়েছি, সেগুলো আমরা একটু জেনে রাখি। যেমন গণহত্যা, এটা আমরা আগে থেকে জানি, এটা অত জেনোসাইড। কিন্তু এই জেনোসাইড শব্দের প্রবক্তা কি সেটাকে জানো? প্রবর্তক হচ্ছে পোলিশ ইহুদি আইনজীবী, মনে রাখবা, রাফায়েল লেমকি, ঠিক আছে, এই জেনোসাইড শব্দের প্রবক্তা। আর আরেকটি এডিশনাল ইনফরমেশন যদি জানতে চাও তাহলে জেনে রাখতে পারো, জাতিসংঘের যে গণহত্যা কনভেনশন হয়, এই গণহত্যা কনভেনশন কিন্তু স্বাক্ষরিত হয়েছিল 9 ডিসেম্বর 1948 সালে। ওকে, এরপরে দেখো জেনজি, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, জেনজি। জেনজি দ্বারা বোঝা যাচ্ছে জেনারেশন জি কে, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে জেনজি। এখন এই কারা আসলে জেনজি? যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে তাদেরকে আসলে জেনজি হিসেবে ধরা হয়। এরপরে দেখো ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ কথাটা আমরা অনেক শুনেছি রিসেন্ট টাইমে। ফ্যাসিবাদ আসলে এই কথাটার উৎপত্তি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে বিশ্বের প্রথম ফ্যাসিস্ট ছিল কিন্তু মুসেলিনি, ঠিক আছে। বেনিতো মুসেলিনি ইউরোপের প্রথম ফ্যাসিস্ট নেতা, ঠিক আছে, এটা মনে রাখবা। এরপরে দেখো মব জাস্টিস জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। সাপোজ কোনো একটা কিছু ঘটেছে যার কারণে জনতা একদম বিক্ষিপ্ত হয়ে গেছে, অনেক রাগান্বিত বা অনেক মানে চেতে গেছে, ঠিক আছে, জনতারা এখন চেতে যে তারা কোনো আইনের তোয়াক্কা করে নাই যে আইন এটা করবে, তারা নিজেরাই সেটার বিচার করে ফেলেছে, আইনের প্রক্রিয়ায় না, নিজেরাই বিচার করেছে, তখন সেটাকে বলা হয় মব জাস্টিস। এখানে দেখো আরেকটু আমি সুন্দর করে বলেছি যে উত্তেজিত জনতা কর্তৃক আইনি প্রক্রিয়ার বাইরে, কোন রকম আইনি প্রক্রিয়ার বাইরে, কথাটা মনে রাখবে, আইনি প্রক্রিয়া থাকে না, আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে বিচার হাতে তুলে না, অর্থাৎ তারা নিজেরাই সেই সমস্যার বা সেই জিনিসটার বিচার করে ফেলে, এটা।
এরপরে দেখো লাস্টলি যেটা ডিজিটাল ক্র্যাকডাউন, এটা তোমাদেরকে আমি আগেই বুঝিয়ে বলেছি। তারপরে দেখো দেখো ইন্টারনেট বন্ধ করে বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে যে জুলাই আপরাইজিং এর সময় যেটা করা হয়েছিল, এটাকে কিন্তু ডিজিটাল ক্র্যাকডাউন হিসেবে অভিহিত করা হয়েছে বা আখ্যায়িত করা হয়েছে। ওকে, এবং লাস্টলি যে টপিকটা সেটা দেখো, জুলাই যে গণহত্যাটা হয়েছে, যে জেনোসাইডটা হয়েছে, এটা তো নিশ্চয়ই একটা বিচার হবে। এই বিচারটা কোথায় করার জন্য বলা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে, যেখানে বৈশ্বিক অপরাধগুলোর বিচার করা হয়, সেই জায়গাটা এটাকে নিয়ে যাওয়া হয়েছে। তো দেখো এখানে দুইটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রথমটা হচ্ছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল এক গঠন করা হয়েছে কিন্তু 14 অক্টোবর 2024, যেখানে যে জায়গার চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার, এনার নামটা মনে রাখবেন, কিন্তু ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান। ঠিক আছে, এরপর দেখো ট্রাইব্যুনাল 2 বা দ্বিতীয় ট্রাইব্যুনালের এটা গঠন করা হচ্ছে 8ই মে 2025 সালে, একটা 24 সালে, একটা 25 সালে। এবং এখানে বিচারপতি বা চেয়ারম্যান হচ্ছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, এনার নামটাও মনে রাখবা, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। এরপরে দেখো জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, যেটা এইখানে আসলে কি অনুরোধ করা হয়েছে, কে অনুরোধ করেছে এটা একটু দেখি। দেখো এই বিষয়ে অনুরোধ করা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 8ই আগস্ট 2024। জাস্ট ওনার নামটা মনে রাখলে এনাফ এখান থেকে। এখানে কোথায় উনি আসলে এই আবেদনটা করেন বলতো? জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আছে, উনি ছিলেন কি ভলকার তুর্কিকে এই বিষয়টা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করেন। অর্থাৎ এই ফ্যাক্ট বা রিজন, যে মানে এই সবগুলো আসলে জানার বা একটু খুঁজে বের করার জন্য উনি অনুরোধ করেছিলেন। এরপরে দেখো বলছে প্রতিবেদন প্রকাশ, এটার প্রতিবেদন প্রকাশিত হয় 12ই ফেব্রুয়ারি 2025 সালে। 25 সালে এটার প্রতিবেদন প্রকাশ করা হয়। এবং লাস্টলি যেখানে একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য আছে, মুক্তিযোদ্ধা বিষয়ক যে মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয় গবেষণা করে বা হিসাব করে জানতে পেরেছে যে টোটাল জুলাই রেভলিউশন বা জুলাই গণ অভ্যুত্থানে 836 জন মানুষ শহীদ হয়েছে, নিহত হয়েছে, মারা গেছে। ঠিক আছে, শহীদের সংখ্যা 836 জন। এর মধ্যে হচ্ছে নারী 10 জন, শিশু 133 জন। শিশু 133 জন বলতে এর মধ্যে বাংলাদেশে নর্মালি 1 থেকে 18 বছরের ভিতরে সকলকে শিশু ধরা হয়। তো 1 থেকে 18 বছরের ভিতরে ছিল 133 জন, আর নারী ছিল 10 জন, আর বাকি ছিল সব পুরুষ, যারা হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ ছিল। এই যে ডিটেলস গুলো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে বললাম, এগুলো যদি তোমরা মনে রাখো, তো এই জুলাই গণ অভ্যুত্থান রিলেটেড প্রশ্ন আসলে তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে ইনশাল্লাহ।